ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। দেখো, তোমাদের সবাইকে জানাই যে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবারই ভালো কাটুক। 2025 সাল যেন সবারই সুখে শান্তিতে কাটুক। আর তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি এসে গেছে মাধ্যমিকে, তা পরীক্ষা যাতে খুব ভালো হোক সেই কামনাই করি নতুন বছরের শুরুতে। আজকে প্রথম দিন। তা দেখো, আমি একটা ভেবেছি যে অনেকেরই পরিমিতি নিয়ে কী কোশ্চেন করবো স্যার, কীরকম সমস্যা। এই সমস্যাগুলো আমি অনেকের কাছ থেকে ফেস করেছি। পরিমিতিতে আমাদের কী চ্যাপ্টার আছে? শঙ্কু আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে, গোলক আছে, আয়তঘন আছে, কয়েকটি ঘনবস্তু, সব মিলিয়ে একটা চ্যাপ্টার আছে। 5টা মতো চ্যাপ্টার আছে। তো এই 5টা চ্যাপ্টার থেকে আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি, যে ইম্পর্টেন্ট ভালো ভালো কোশ্চেন সিলেক্ট করেছি। বলতে পারো এটা একটা মাধ্যমিকের সাজেশন পরিমিতি সম্বন্ধে। তোমরা যদি পরীক্ষার আগে এটা একটা দেখে যাও তাহলে তোমাদের অনেকটাই উপকার হবে। এবার ব্যাপারটা হচ্ছে, তার আগেও বলে রাখি যে দেখো, অঙ্কের কিন্তু সাজেশন হয় না। মোদ্দা কথা, অঙ্কের সাজেশন হয় না, কিন্তু হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেন, এই ডিজিটটা হয়তো আলাদা কিন্তু এই ধরনের কোশ্চেন দিতে পারে। এই জন্যে সেই কথা মাথায় রেখে আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি, যে পরিমিতি সম্বন্ধে, পরিমিতির ওই গোটা 5টা চ্যাপ্টার সম্বন্ধে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পড়তে পারে 25 সালে, সেইগুলো আমি একটু স্টাডি করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে করানোর চেষ্টা করছি। প্রত্যেকটা কোশ্চেন আমরা ধরে ধরে সলভ করব। তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম কোশ্চেনটাই আমি কি লিখেছি, যে 4.2 ডেসিমিটার 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন নির্ণয় করতে বলে। ঠিক আছে, তাহলে কোথা থেকে করতে হবে? না, ঘনক থেকে করতে হবে, যার একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4.2। তাহলে আমি একটা ছবিটা, মোটামুটি একটা রাফ ছবি আঁকার চেষ্টা করছি। তোমরা পরীক্ষা হলে ছবি নাও আঁকতে পারো, ঠিক আছে? আমি বোঝানোর জন্য একটা রাফ ছবি আঁকার চেষ্টা করছি। আমি খুব ভালো আর্টিস্ট নই, তাই ছবিটা মোটামুটি যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, এর বলেছে প্রত্যেকটা ধার বলেছে 4.2, প্রত্যেকটা ধার বলেছে 4.2। এবার এটা থেকে একটা তোমাকে শঙ্কু করতে হবে। শঙ্কু কেমন হয় তোমরা জানো। তাহলে শঙ্কু কিরকম দেখতে হয়? কতকটা ঠিক এইরকম দেখতে হয় শঙ্কু, টোপরের মতো, বা কোন যেগুলো তোমরা কোন আইসক্রিম খাও সেরকম। এবার এইটাকে শঙ্কু ভাবো, 3 ডাইমেনশনে এটাকে যদি শঙ্কু ভাবো, তাহলে দেখো এই যে নিচের দিকের বেসটাকে, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত করতে হবে, ঠিক? এইবার এইটাকে এরকম করে ধরো, এর যে এইখানে শীর্ষবিন্দু থাকবে তার সঙ্গে এরকম করে তোমাকে একটা শঙ্কুর চিন্তা ভাবনা করতে হবে। মানে তুমি যদি এটাকে এরকমভাবে টেনে ধরো শঙ্কুকে, তাহলে নিচের দিকটা গোল করে কাটলে, এবার ওপর দিকটা এরকম যদি চূড়ার মতো সুন্দর করে কাটো, তাহলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে তোমার শঙ্কু। ভালোভাবে লক্ষ্য করো যে এই শঙ্কুর যে নিচের বেসটা হলো, এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের একটা নিশ্চয়ই কি থাকবে? ব্যাস বা ব্যাসার্ধ থাকবে। দেখো, বৃত্তের ব্যাসটাই কিন্তু তোমার কি হয়ে গেছে? শঙ্কুর মানে বৃত্তের ব্যাসটা, সেটাও শঙ্কুরই ব্যাস, সেটা হয়ে গেছে কি না, এই যে ঘনকটার একটি বাহু হয়ে গেছে। আরেকটা লক্ষ্য করে দেখো, যে এইটা একদম নিচের পয়েন্ট, এখান থেকে যদি তুমি এই হাইটটা নাও, তাহলে দেখো এই যে হাইটটা হচ্ছে শঙ্কুর, তাহলে এইটাও হয়ে গেছে ঘনক। কি ঘনকের উচ্চতাও কি 4.2 হয়, তাহলে এইটাও কিন্তু দেখো ঘনকের হাইট হয়ে গেছে, মানে 4.2 হয়ে গেছে। আর এইটা হয়ে গেছে তোমার রেডিয়াস। এইবার তাহলে আমি লিখছি, দেখো ছবিটা ক্লিয়ার হয়েছে নাকি? দেখো, আগে একটা শঙ্কুর যে বেসটা, সেটাকে যদি বৃত্তকার কাটো দিয়ে, এবার সেইটাকে তুমি শঙ্কু যদি করো, তাহলে যে বৃত্তের যে ব্যাস, সেটা শঙ্কুর বাহুর সঙ্গে সমান হবে, আর তার হাইটটাও শঙ্কুর বাহুর সঙ্গে সমান হবে। তবেই কিন্তু এই যে কম কাঠ নষ্ট করে পড়েছে না, হাইটটা একদম সেম হাইট নিলে তবেই তোমার কম কাঠটা নষ্ট হবে। তাহলে দেখো, আমি ধরে যদি বলি যে ঘনকের একটি বাহু সমান 4.2 ডেসিমিটার। এইবার এই ডেসিমিটারকে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার নিয়ে চলে যাও, তাহলে এই ডেসিমিটার থাকবে না। তাহলে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে কী করতে হবে? না, 10 দিয়ে গুণ করতে হবে, এত সেমি। তাহলে কত হবে? 42 সেমি, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? অতএব শঙ্কুর ব্যাস হয়ে গেল কত? না 42 সেন্টিমিটার। এটা হলো শঙ্কুর ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে, ব্যাসার্ধ আর সমান হয়ে যাবে কত? না 42/2, মানে 21 সেন্টিমিটার।
ব্যাস যা হয় ব্যাসার্ধ তার কি হয় অর্ধেক হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 21 সেন্টিমিটার। আর আয়তন কত হবে না সরি আয়তনের আগে কি না উচ্চতা জানতে হবে তোমাকে, তাহলে উচ্চতা কত হবে শঙ্কুর, তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে, শঙ্কুর উচ্চতাকে কি দিয়ে লেখা হয় এইচ দিয়ে লেখা হয়, তাহলে কত হবে না আমি কি বললাম যে শঙ্কুর যা উচ্চতা হবে সেটাই কি না ঘনকের উচ্চতা, আর ঘনকের উচ্চতা কি ঘনক মানে কি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব এক, মানে 4.2 সেন্টিমিটার 4.2 ডেসিমিটার সরি 4.2 ডেসিমিটার, তাহলে একে সেমিতে নিয়ে চলে যাও মানে 42 সেন্টিমিটার। এবার এর আয়তন, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলাটা বলে দাও, শঙ্কুর আয়তন কি ফর্মুলা হবে না শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি হয়ে গেল শঙ্কুর আয়তন। তাহলে কি হলো মান বসাও, 1/3 পায়ের মান হচ্ছে 22/7 আর আর স্কোয়ার আর কত আমার 21, তাহলে এটাকে বলতে পারো 21 স্কোয়ার ইন্টু 42 এত ঘন ডেসিমিটার ঘন সেমি। তাহলে কি হলো না 1/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 42, ঠিক আছে। এবার কাটাকুটি করো 7 3 21 3 3 কেটে গেল, তাহলে যেটা দাঁড়িয়ে রইল 42কে 21 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তার সঙ্গে 22 আছে মানে 22 ইন্টু এই মাল্টিপ্লাইটা করো, তাহলে 882 তাহলে একে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 22 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে হয়ে গেল 19404 এত ঘন ডেসিমিটার। তাহলে একটা ঘনককে যদি আমি শঙ্কু বানাই, ঘনকটার যার বাহু ছিল 4.2 ডেসিমিটার তাকে যদি শঙ্কু বানাই তাহলে আমার যে শঙ্কুটা পাবো তার আয়তন হয়ে যাবে এই 19,404 ঘন সরি এটা ডেসিমিটার 19,404 ঘন ডেসিমিটার, ঠিক আছে এত ঘন সেমি হবে। এবার এটাকে যদি ডেসিমিটার নিয়ে যাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, দরকার নেই এটা সেমিতেই তুমি রেখে দেবে। 19,404 ঘন সেন্টিমিটার হয়ে গেল নতুন আমার যে শঙ্কুটা তৈরি হয়ে গেল তার আয়তন, ঠিক আছে। তাহলে এইটা খুব ভালো একটা অঙ্ক, আমি দেখেছি এটা বহুবার পড়েছে তোমাদের বা টেস্ট পেপারও রয়েছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এবার দেখবে, পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা বলছি একটি ঘনকের প্রতিটি বাহু 50% কমানো হয়েছে। কত পার্সেন্ট কমানো হয়েছে 50%, মানে যদি 10 থাকে তাহলে তার হাফ করে দেওয়া হয়েছে। দিয়ে বলছে মূল ঘনক মানে প্রথমে যে ঘনকটা ছিল এবং পরিবর্তিত ঘনক মানে 50% বাহুটা কমানোর পর যে ঘনকটা হলো তাদের ঘনফলের অনুপাত, ঘনফল বলতে কি আয়তনের অনুপাত তোমাকে বার করতে বলেছে। এটাও খুব ভালো অঙ্ক। তাহলে ধরে নাও যে ধরি ঘনকের একটি বাহু সমান হচ্ছে এ, ধরে নাও ঘনকের একটি বাহু এ হলো, তাহলে আয়তন কত হবে বা আয়তন বা ঘনফল বলতে পারো। আয়তন কত হবে না a কিউব এত একক লিখে দাও, যেহেতু এখানে একক দেয়নি এত ঘন একক লিখে দাও, একক না দিলে আমরা শুধু একক দিয়ে কাজ চালিয়ে দেবো বা ঘন একক লিখবো, ঠিক আছে। এ কিউব হয়ে গেল। এবার বলছে প্রতিটি বাহু 50%, প্রতিটি বাহু 50% কমানো হলে নতুন পরিবর্তিত ঘনকের বাহু সমান বাহুর দৈর্ঘ্য কত হবে। পরিবর্তিত ঘনকের বাহু মানে ধরো আগে ছিল এ, তার ওপর কমিয়েছে 50%, যখন এরকম কমানো বা বাড়ানো বলবে তখন কি করবে যেটা আগে ছিল সেটা ইনটু, যদি বাড়ানো বলে তাহলে প্লাস সাইন দেবো, যদি কমানো বলে তাহলে মাইনাস সাইন দেবো, তারপর কি লিখবো না যত পার্সেন্ট বলেছে মানে 50%কে লিখে যায় 50/100 হলো। তাহলে কি দাঁড়ালো a ইন্টু এটা কেটে দাও 1 2 মানে 1 মাইনাস 1/2, তার মানে কত হলো a ইন্টু 1/2 এত একক। তাহলে নতুন ঘনকের আয়তন হয়ে একটি বাহু হয়ে গেল a/2 একক হলো। তাহলে অতএব এখন আয়তন
এখন আয়তন কত হবে না, যেটা আছে তার কিউব, a ইন্টু 1/2 তার কিউব, মানে কি হবে a কিউব বাই 8 এত ঘন একক, এত ঘন একক হয়ে গেল এখনকার আয়তন। এইবার বলেছে যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, অতএব ঘনফলের অনুপাত কত হবে, ঘনফলের অনুপাত কি হবে না, আগে কত ছিল a কিউব আর এখন কত আছে a কিউব বাই 8, ঠিক। এবার দেখো তলায় 8 আছে, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 8a কিউব ইজ টু a কিউব, 8 দিয়ে গুণ করলে এখানে একটা 8 আসবে আর এই 8টা কেটে যাবে। দেখো দুজনকার সঙ্গে a কিউব আছে, তাহলে a কিউব দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে 8:1, তাহলে এইটাই হয়ে গেল তোমার কি না ঘনফলের অনুপাত 8:1, ঠিক আছে। অঙ্কটা আবার দেখে নাও। দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত আর 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। মানে যদি তুমি ছবিটা কল্পনা করতে যাও, ধরো একটি আয়তঘন আছে, ঠিক আছে, চৌবাচ্চা, এটাকে আয়তঘনের মতো দেখাতে লাগছে, হয়েছে। এইবার এটাতে বলছি কি না অর্ধেক জলপূর্ণ আছে, মানে ধরো আমি বলছি এই লেয়ার পর্যন্ত জলপূর্ণ আছে, ঠিক আছে। এইবার তুমি কি করছো যে ওই চৌবাচ্চায় 21 সেমি ব্যাসের 100টি গোলক, নিরেট গোলককে ডুবিয়ে দিচ্ছ, মানে এরকম একটা করে গোলক কি করছো না এখানে ডুবিয়ে দিচ্ছ, 100খানা গোলককে ডুবিয়ে দিচ্ছ। যখনই গোলককে ডুবিয়ে দেবে তখন কি হবে, জলতল এখানে ধরো ছিল একটুখানি উঠে যাবে, কারণ কি, কারণ আমরা জানি কোনো জিনিস জলের মধ্যে যদি ডুবানো হয় তাহলে তার যে আয়তন, সেই আয়তনের পরিমাণ জলটা উপরে উঠছে যায় আর্কিমিডিসের সূত্র থেকে। তাহলে এই যে পরিমাণ জলটা উঠবে সেই হাইটটা আমাকে চেয়েছে। দেখো এখানে অর্ধেক জলপূর্ণ, তুমি প্রথমে এটাও করতে পারো যে অর্ধেক জলপূর্ণ ছিল তারপর হাইটটা উঠলো, আবার তুমি ডাইরেক্ট যদি ধরো যে ধরে নিলাম যে জলটা উঠবে সেটার পরিমাণ আমি এইচ দিয়ে তারপর ক্যালকুলেশন করতে পারি। দেখো মোদ্দা কথা, কোনো জিনিসে কোনো জলে বা কোনো দ্রব্যে যদি কোনো জিনিস ডোবানো হয় তাহলে এই যেগুলো ডোবাচ্ছি তার যে আয়তন সেই পরিমাণই জল কিন্তু ওপরে উঠবে, সেই জলের আয়তনটা কিন্তু যে জিনিসগুলো ডোবাচ্ছ তার পরিমাণে উঠবে। এবার সেটাকে তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করে বার করতে হবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি যে ধরি জলতল এইচ ডেসিমিটার উঠবে, ঠিক আছে, এইচ ডেসিমিটার উঠবে হলো। এবার এই এইচ ডেসিমিটার উঠবে কোথা থেকে, মানে এই নিচে থেকে নয় কিন্তু, আমি বলছি যেখানে জলতল ছিল তার সাপেক্ষে এইচ ডেসিমিটার উঠবে। এইবার দেখো যে দৈর্ঘ্য বলেছে, অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য সমান কত না 21 ডেসিমিটার বলেছে, প্রস্থ কত বলেছে 11 ডেসিমিটার, আর দেখো উচ্চতা 6 ডেসিমিটার বলেছে, কিন্তু আমি ওটা না নিয়ে তা বলেছে অর্ধেক জলপূর্ণ আছে, ওইখানে যাচ্ছি না আমি যে কতটা জলপূর্ণ আছে, আমি একবারে এই উচ্চতাটা এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলতে চাইছি যে পরিমাণ জল উঠেছে, অতএব যে পরিমাণ জল উঠেছে তার আয়তন, তাহলে যে পরিমাণ জল উঠেছে তার আয়তন কি হবে না, একটা চৌবাচ্চার একটা আয়তঘনের আয়তন কি হয় না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত না 21 ইন্টু প্রস্থ কত 11 ইন্টু উচ্চতা এইচ এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার দেখো এইটা হলো প্রথম গল্প যে আমার কতটা জল উঠেছে। দ্বিতীয় গল্প কি বলছে না, ওই চৌবাচ্চায় কি করছে না নিরেট গোলককে ডোবানো হচ্ছে কত সেমি, যার ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাস হয়ে গেল কত 21 সেন্টিমিটার। তাহলে যদি ব্যাস হয়ে যায় তাহলে এগুলো দেখো সব ডেসিমিটারে আছে, এটা সেন্টিমিটার। তোমাকে সবসময় মনে রাখতে হবে একক কিন্তু সব এক ইউনিটে করতে হবে, আলাদা আলাদা ইউনিটে করলে তুমি কিন্তু অঙ্ক মিলাতে পারবে না। তাহলে এটাকে ডেসিমিটার, সেন্টিমিটারকে ডেসিমিটার করতে গেলে কি করতে হয় 10 দিয়ে ভাগ করতে হয়, এত ডেসিমিটার, ঠিক আছে। এইবার এর ব্যাসার্ধ কত হবে, এর ব্যাসার্ধ কত হবে না আর সমান ব্যাসার্ধ আর সমান
এটার অর্ধেক মানে 21/20 এত ডেসিমি। অর্ধেক করা মানে কি 2 দিয়ে ভাগ করা, তাহলে 21/10 ছিল, তাকে 2 দিয়ে ভাগ করা মানে 1/2, তার মানে কত হলো 21/20। এটা হয়ে গেল এর ব্যাসার্ধ। তাহলে আয়তন কত হবে? তাহলে একটি গোলকের আয়তন, তাহলে কি বলছি না একটি গোলকের আয়তন কি হবে না, এই গোলকের আয়তনের সূত্রটাও জানো নিশ্চয়ই, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তার মানে কি বোঝাচ্ছে না 4/3 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 21/20 তার কিউব। তাহলে কত হলো 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20, 21/20 ইন্টু 21/20। এটা হয়ে গেল একটি গোলকের আয়তন। এবার আমি বলতে চাইছি কি না কতগুলো গোলক ডুবিয়েছে? 100টা। তাহলে 100টি গোলকের আয়তন কি হবে না এটার সঙ্গে 100 গুণ হয়ে যাবে। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 3বার ইন্টু 100 হয়ে গেল তোমার 100টি গোলকের আয়তন। এবার এটা কাটাকুটি করে একটু ছোট করার চেষ্টা করো। একটা শূন্যর সঙ্গে একটা, এই একটা শূন্যর সঙ্গে একটা, 7 দিয়ে কেটে 7 3 3 3 কেটে গেল। তাহলে এই 2 দিয়ে কেটে 2 দুগুণে 4, এই 2 এই 2 কেটে গেল, হলো। আচ্ছা এখানে 2 দিয়ে কেটে 10, এখানে 2 দিয়ে কেটে 11, তাহলে কি পড়লো 11 ইন্টু 21 ইন্টু 21/10। তাহলে এটাই রেখে দিলাম, আমি এখন গুণ করছি না, হলো। এইবার শর্তে কি দেখো, যে এই যে 100টা গোলককে ডুবিয়েছি এত ঘন ডেসিমি, এই যে 100টা গোলককে ডুবিয়েছি, যে 100টা গোলকের যে আয়তন আর এই যে জলটা উঠেছে তার আয়তন, আমি কি বললাম যে 100টা গোলকের আয়তন আর যে জলটা উঠবে দুজনকারই সমান হবে। তাহলে শর্তে বলতে পারি যে শর্তে এই 21 ইন্টু 11 ইন্টু এইচ এটা সমানই 11 ইন্টু 21 ইন্টু 21/10। তাহলে এই সমান হয়ে গেল 11 ইন্টু 21 ইন্টু 21/10। এই 21 আর 11 এর নিচে চলে আসবে, 21 ইন্টু 11, তাহলে 21 21 কেটে দাও, 11 11 কেটে দাও, তাহলে দাঁড়ালো হচ্ছে 21/10 সমান 2.1 ডেসিমিটার। তাহলে জলতল আমার কতটা উঠবে না 2.1 ডেসিমিটার। এবার এখানে যে অর্ধেক জলপূর্ণ ছিল না, তুমি এটা ধরেও করতে পারতে যে 6 ডেসিমিটার গভীর, তার অর্ধেক মানে 3 দিয়ে তারপর আবার এই উত্তরটা পারতে, কিন্তু আমি ডাইরেক্ট কি করলাম না যে পরিমাণ জল উঠেছে কোথা থেকে, যেখানে ছিল সেখান থেকে যে পরিমাণ উঠেছে সেইটাকে আমি ধরে নিলাম যে পরিমাণ যেখান থেকে জল ছিল তার উচ্চতা আমি এইচ ধরে নিলাম, দিয়ে এটাকে আমি প্রমাণ করলাম। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। দেখো দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে যে ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি যদি জল তোলা হয় তাহলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, মানে বাকিটা তুলে নিয়েছে। বলছে চৌবাচ্চার একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার হলে তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তোমাকে বলতে হবে। ওর একটা হিন্স দিয়েছে যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, মানে আমি সবকে ডেসিমিটারে ট্রান্সফার করব, ওরা লিটারে উত্তরটা চেয়েছে। গল্পটা কি, ধরো এরকম একটা ঘনক আছে, ঠিক আছে, ধরো ঘনক আছে, এই ঘনক থেকে তুমি বালতিতে করে তুমি 64 বালতি জল তুলে নিয়েছো, ঠিক আছে। 64 বালতি জল তুলে নিয়ে কি হয়েছে না এই ঘনকের যা পরিমাণ জল ছিল তার 1/3 অংশ জল হয়ে গেছে এখন, মানে বাকি জলটা কিন্তু তোমরা তুলে নিয়েছো 64 বালতিতে। তাহলে বলছে এই যে বালতিতে যে জলটা তুললে এক একটা বালতিতে কত লিটার করে জল ধরে, তাহলে প্রথমে ভাবতে হবে যে 64টা বালতি, 64 বার বালতিতে কত লিটার জল ধরে, সেখান থেকে আমি 1 লিটারে বার করবো। তাহলে দেখো কি বলছি না ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে না 1.2 মিটার। এবার আমি কি বললাম সবাইকে ডেসিমিটারে নিয়ে যাব, কারণ কি না লিটারে নিয়ে যেতে গেলে আমাকে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় না 10 দিয়ে গুণ করতে, এত ডেসিমি হয়েছে। তার মানে 12 ডেসিমিটার হচ্ছে এক একটা বাহুর দৈর্ঘ্য, 12 ডেসিমিটার হলো। তাহলে এবার এর আয়তন কত হবে,
অতএব ঘনকের আয়তন কি নেই 12 কিউব, মানে 12 গুণিতক 12 গুণিতক 12 এত ঘন ডেসিমিটার হলো। এবার তুমি ভাবো যে 64 বালতিতে জল তোলার পর তোমার পড়ে আছে 1/3 অংশ, মানে সমগ্র অংশকে কত ধরা হয় গো? 1 ধরা হয়। তাহলে 64 বালতিতে তুমি 1 থেকে পড়ে আছে 1/3, মানে কত তুলেছ? মানে 1 - 1/3, মানে 2/3 অংশ তুলেছ। ঠিক, তাহলে আমি বলছি যে 64 বালতিতে 1 - 1/3 সমান 2/3 অংশ জল তোলা হয়েছে, তুলেছে হয়েছে। অতএব কি বলছি? অতএব 64 বালতিতে জল তোলার পরিমাণ কি হবে না, আমার যে আয়তন ছিল এই আয়তনটা আমি গুণ করিনি, তোমরা গুণ করে লিখে দিতে পারো, বা 1728 ঘনসেমি লিখে দিতে পারো। তাহলে কত না, এই যে 2/3 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 এত ঘন ডেসিমিটার, এটা হচ্ছে তোমার 64 বালতিতে জল। তাহলে 1 বালতিতে কত জল ধরবে? 1 বালতিতে জল ধরে 1 বালতিতে জল ধরে কত না 2/3 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 64, মানে 64 বালতিতে যতটা জল ধরে তাকে 64 দিয়ে ভাগ করলে 1 বালতি জল পাবো। এবার দেখো একটু কাটাকুটি করার চেষ্টা করো, 4 - 12 4 4 16 64, 4 3 12, 4 4 16, 4 3 12, 3 দিকে না 18 ঘন ডেসিমিটার হলো। তাহলে 1 বালতিতে জল ধরায় 18 ঘন ডেসিমিটার, কিন্তু ওরা বলেছে কত লিটার জল ধরে। দেখো এখানে বলেছে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে 18 বালতি মানে 18 লিটার হয়ে গেল তোমার 1 বালতিতে জল ধরে। তাহলে উত্তর লিখে দেবে শেষকালে যে অতএব 1 বালতিতে 18 লিটার জল ধরে। খুব ভালো অঙ্ক এটা কিন্তু, হ্যাঁ, 1 বালতিতে তাহলে 18 লিটার জল ধরে। প্রথমে কি করলাম যে ওই 64 বালতিতে জল তোলার পর 1/3 অংশ পড়েছিল, আমি 1 থেকে 1/3 অংশ বাদ দিলাম, মানে এই 2/3 অংশটা কি করেছে না ওই বালতির দ্বারা জলটা তুলেছে 64 বালতি দ্বারা। এবার 1 বালতিতে ভাগ করে দিলাম। ঠিক আছে, দেখো একবার বলছি একটি লম্ব আকৃতি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা বলেছে 7, তবে তার ভূমিতলের ক্ষেত্রফল কত? তাহলে তাঁবু দেখতে কিরকম হয় না, তাঁবু দেখতে কতকটা শঙ্কু আকৃতি হয়, এরকম দেখতে হয় তাঁবু। ঠিক আছে, তাহলে তার ভূমিটা কিরকম, নিচের ভূমিটা কত বৃত্তাকার, ভূমিটা বৃত্তাকার। এবার এই ভূমির একটা ব্যাসার্ধ থাকে, আর এই ব্যাসার্ধ থেকে শীর্ষকটাকে এটাকে বলে শুধু উচ্চতা, আর এইটাকে বলা হয় তির্যক উচ্চতা, যার নাম দেওয়া হয় এল। আমরা এগুলো পড়েছি চ্যাপ্টারতে। ঠিক আছে, তাহলে ধরে নাও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, উচ্চতা সমান হচ্ছে এইচ, আর তির্যক উচ্চতা সমান এল সমান 7 মিটার। এগুলো সব মিটারে। এবার দেখো বলেছে আকৃতি তাঁবু তৈরি করতে এত বর্গমিটার তিরপল লেগেছে। একটা তাঁবু তৈরি করতে কিরকম হয়, মানে তাঁবুটার এই বাইরে দিয়ে এরকম করে মোড়াতে হবে তিরপল দিয়ে, তার মানে কি তার বক্রতলে ক্ষেত্রফল। তাহলে অতএব বক্রতলে ক্ষেত্রফল কত না পাই আর এল এত বর্গমিটার। এটা শঙ্কুর বক্রতলে ক্ষেত্রফলের সূত্র। এইটাই বলেছে 77 বর্গমিটার। তাহলে দেখো যে এই পাই আর এল সমান 77, তাহলে পায়ের মান বসাও 22/7, আর এল এর মান বসাও কত না 7, তাহলে 77
এল এল কেটে গেল, তাহলে আর হলো 77/22, 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 2, তাহলে 7-এর 2 হয়ে গেল ব্যাসার্ধ মান। এইবার কি বলে যে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কি হবে না, ভূমিতলটা কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে ভূমিতলটা, তাহলে এর ক্ষেত্রফল কি হবে না পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত 7/2 ইন্টু 7/2, দুবার এত বর্গ মিটার। আর স্কোয়ার মানে কি 7/2 দুবার লিখে দেবো, তাহলে 7 কেটে গেল, 2 দিয়ে কেটে 11, তাহলে 77/2। এবার এটাকে তুমি করে দাও 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 38.5 এত বর্গ মিটার হয়ে গেল তোমার কি না এই ভূমিতলে শঙ্কুটার ভূমিতলের ক্ষেত্র। এটা একদম সোজা অঙ্ক, কিন্তু এটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক আমার মনে হয়েছে। ঠিক আছে, তাহলে পরেরটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে 9 সেমি অন্তর্ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলাকৃতি পাত্রে সম্পূর্ণ জল আছে। ধরো এটা একটা অর্ধগোলক, এই অর্ধগোলক পাত্রে সম্পূর্ণ জল আছে, এর 9 সেমি বলেছে অন্তর্ব্যাস। ঠিক আছে, এইবার বলছে যে ওই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি, মানে ধরো একটা চোঙ আছে গ্লাসের মতো, ঠিক আছে, এইটা দিয়ে তুমি এই জলটা যদি ভর্তি করতে চাও তাহলে কতগুলো বোতল লাগবে তোমাকে সেটা দেখতে হবে। ঠিক আছে, মধ্যে কথা মানে এখানে যা জলের আয়তন আর তোমার যে বোতলগুলোতে ভরবে সব বোতলে জলের আয়তন কি হবে সমান হয়ে যাবে, তাহলেই তোমার বোতলের সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে কি বলেছি না, অর্থাৎ অর্ধগোলকের অন্তর ব্যাসার্ধ আর সমান কত 9 সেন্টিমিটার। তাহলে জলের আয়তন কত হবে, জলের আয়তন কি না সূত্র না, অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন কি সূত্র না 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। তাহলে আর কত আছে 9, তার মানে 2/3 পাই 9 কিউব এত ঘন সেমি হলো। এবার দেখো চোঙের কি বলেছে না, চোঙের ব্যাস বলেছে 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে বলে দাও, ব্যাসার্ধ হয়ে যাবে কি না এর ঠিক অর্ধেক, ব্যাসার্ধকে ধরে নাও R1, এখানে যেহেতু আর একবার ধরেছো তাহলে R1 ধরে নাও, কত 3/2 সেন্টিমিটার, ব্যাসার্ধ হয়ে যায় অর্ধেক। আর উচ্চতা কত, উচ্চতা এই সমান কত হয়ে যাবে না 4 সেন্টিমিটার, উচ্চতা এই সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে চোঙের আয়তন কত হবে না, একটি বোতলের আয়তন, একটি বোতলের আয়তন কত হবে না, চোঙের আয়তন সূত্র পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর এর মান হচ্ছে 3/2 স্কোয়ার ইন্টু এইচ মানে 4, মানে পাই এটা হচ্ছে 9/4 ইন্টু 4 এত ঘন সেমি। তাহলে 4 কেটে গেল মানে হচ্ছে 9 পাই ঘন সেমি। পায়ের মানটা বসানোর দরকার নেই, ঠিক আছে, শেষকালে যখন আমরা দেখব তখন পায়ের মান বসাবো। তাহলে অতএব বোতলের সংখ্যা কত হবে, বোতলের সংখ্যা কি না এই যে জলের যে আয়তন ছিল সেই আয়তনটাকে যদি বোতলের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বোতলের সংখ্যা পেয়ে যাবো, মানে 2/3 পাই আর এটা 9 কিউব ছিল 3/9 লিখে দাও বাই 9 পাই, তাহলে 9 কেটে গেল, পাই পাই কেটে গেল, 3 তিরিকে 9, তাহলে হয়ে গেল 3 দুগুণে 6, 6 9 54টি তোমার বোতল লাগবে, যে বোতলে এই অর্ধগোলাকৃতি যে জলটা আছে মানে অর্ধগোলাকৃতি পাত্রে সেই জলটা সব ওই 54খানা বোতলে সব ভরে যাবে। ঠিক আছে, তবে এটা খুব ভালো একটা অঙ্ক, দেখে নাও একবার। দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে 2.1 ডেসিমিটার দীর্ঘ 1.5 ডেসিমিটার প্রস্থ একটি আয়তাকার চৌবাচ্চা আছে যেখানে অর্ধেক জলপূর্ণ আছে। ধরো এরকম একটা আয়তাকার চৌবাচ্চা আছে যেখানে অর্ধেক তোমার জলপূর্ণ আছে, ঠিক আছে, যেখানে অর্ধেক জলপূর্ণ আছে। এবার ধরে নিচ্ছি ধরো যে এইখানটা হচ্ছে অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে। এবার বলছে কি না ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢেলেছো,
মানে এখানে তুমি 630 লিটার কি ঢেলেছ না জল ঢেলেছ, ঠিক আছে, 630 লিটার জল ঢেলেছ। এবার যখনই 630 লিটার জল ঢালবে তাহলে কি হবে না এই যে জলতল নিশ্চয়ই একটু উপরে উঠে যাবে, একটু উপরে উঠে যাবে। এই যে উপরে উঠে যাবে এইটা তোমাকে বলতে হবে যে এইটা কত ডেসিমিটার জলতলে উঠে গেল। নিচে জল ছিল, নিচে এইগুলো সব জল ছিল, ঠিক আছে, তাহলে যেটা লেয়ারটা ছিল তার থেকে একটু জলটা উঠে যাবে, এই কত পরিমাণ জলটা উঠে যাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে ধরি জলতল 8 ডেসিমিটার বৃদ্ধি পাবে, জলতলের উচ্চতা করে নাও বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে আমি শুধু সেটা ধরলাম। এবার দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য কত বলেছে, চৌবাচ্চায় দৈর্ঘ্য বলেছে, আচ্ছা এটা মিটার, হ্যাঁ এটা ডেসিমিটার না, এটা মিটারে ছিল। চৌবাচ্চার দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার, তাহলে 2.1 মিটার মানে কি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার 10 দিয়ে গুণ করে দাও মানে 21 ডেসিমি হলো। প্রস্থ কত বলেছে 1.5 মিটার, তার মানে কত 15 ডেসিমি হলো। আর উচ্চতা আমি পেয়ে গেছি, তাহলে আয়তন কত হবে, আয়তন কি হবে না এই 21 × 15 × h এত ঘন ডেসিমিটার। আর এই মাত্র আমরা আগের অঙ্কে শিখলাম যে ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমিটার মানেই বলতে পারি যে 21 × 15 × h এত লিটার, ঠিক আছে। তাহলে শর্তে আমরা কি লিখব না শর্তে এই 21 × 15 × h এইটাই হচ্ছে 630 লিটার, তাহলে h সমান হয়ে গেল 630 বাই 21 × 15, ঠিক আছে। এবার 15 দিয়ে কাটাকুটি করো, 15 4 15 60 15 30 21 2 42, তাহলে এই সমান হয়ে গেল 2 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে কি হলো না জলতল কতটা বাড়বে না অতএব জলতল 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে, অতএব জলতল 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে, অতএব জলতল 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলছে উহার ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা যা ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ হবে, খুব ভালো কথা। বলছে উচ্চতা যদি 6 গুণ হতো না তাহলে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তাহলে বলছে উচ্চতা কত, ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে ধরে নাও ধরি চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, এত ডেসিমিটার বলেছে মানে ডেসিমি লিখে দাও, ডেসিমিটার হলো। এইবার তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা h সমান এর ডবল 2h 2r এত ডেসিমিটার। তাহলে আয়তন কি হবে, আয়তনের সূত্র কি না পাই r স্কয়ার h, মানে পাই r স্কয়ার আর h এর মান হচ্ছে 2r, তার মানে কত 2 পাই r³ এত ঘন ডেসিমিটার, এটা হয়ে গেল তার আয়তন। কিন্তু বলছি যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে যদি উচ্চতা 6 গুণ হতো তবে এই সমান কত হচ্ছে না উচ্চতা 6 গুণ কার হতো ব্যাসার্ধের হতো, মানে এই সমান কত হবে 6r। তাহলে এখন আয়তন কত হবে না এখন আয়তন কি না পাই r স্কয়ার h, মানে পাই r স্কয়ার ইন্টু 6r, ঠিক আছে। আগে ছিল 2r এখন হলো 6r, মানে কত হলো 6 পাই r³ এত ঘন ডেসিমিটার। এবার বলছে যে যদি 6 গুণ হতো তাহলে আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তার মানে এইটা নিশ্চয়ই বেশি এইটার থেকে, তাহলে শর্তে কি হবে না 6 পাই r³ মাইনাস 2 পাই r³ সমান হলো 539 539, তাহলে 6টা থেকে দুটো বাদ মানে 4 পাই r³ সমান 539, তাহলে 4 × 22/7 r³
সমান 539, তাহলে আর কিউব সমান কত হয়ে গেল 539। এই 4টা উপরে গেলে 1-এর 4 হবে, আর 22/7টা উপরে গেলে 7/22 হবে। দেখো 11 দিয়ে যদি কাটো, 11 দুগুণে 22, আর এখানে 11 দিয়ে যদি কাটো 4 11 44, 9 11 99, তাহলে আর কিউব যা হলো 49 মানে লিখতে পারো 7 × 7 × 7, আর 4 × 2 মানে 8কে লিখতে পারো 2 × 2 × 2। এবার আর কিউব আছে, তাহলে এটাকে লিখতে পারি আমি কি না, এখানটা করছি দেখো যে আর কিউব সমান 7/2 তার কিউব। দেখো 7ও আছে 3 বার, 2ও আছে 3 বার, তাহলে 7/2 তার কিউব। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর সমান হয়ে গেল 7/2 এত ডেসিমি। আমাকে কি চেয়েছে, আমাকে বলছে উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে উচ্চতা সমান কত হবে, অতএব উচ্চতা সমান কত না, এ দেখো আমার উচ্চতা, অরিজিনাল উচ্চতা কত 2r, তাহলে 2 × r মানে 2 × 7/2 মানে হয়ে গেল 7 ডেসিমিটার হয়ে গেল আমার উচ্চতা। ঠিক আছে, তাহলে কি করলাম না, প্রথমে যা দিয়েছিল সেটা অনুযায়ী আয়তন বার করলাম, এবার যদি উচ্চতা যদি 6 গুণ হতো তার রেসপেক্টে আয়তন বার করলাম, দিয়ে দুটো আয়তনের বিয়োগফলই বলেছে 539, দিয়ে সেখান থেকে আর বার করলাম আর এইচ বার করলাম। ঠিক আছে, দেখুন তাহলে দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, আর 20 ঘনমিটার কি লাগে বাতাস লাগে। বলছে ঠিক এই 11 জনের জন্য তাঁবুর উচ্চতা কত হবে। আমি কি করেছি দেখো, 11 জন লোকের জন্য মোট জায়গা লাগে, এক একজনের যদি 4 লাগে তাহলে 11 জনের কত 44 বর্গমিটার। বাতাস কত লাগবে না, এই 20, এক একজনের 20, তাহলে 11 দিয়ে গুণ করলে কি 220, আর ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা এইচ, এটা ধরে নিয়েছি। তাহলে প্রথম শর্তে কি হবে বলেছে, দেখো মোট জায়গা, ভূমিতে মোট জায়গা মানে কত 44, তাহলে কত হবে πr² সমান হচ্ছে 44। আর দ্বিতীয় শর্তে কি বলেছে না, মোট বাতাস লাগে 220। বাতাস কি জিনিস, এত ঘনমিটার মানে কি, মানে তোমার 1/3 πr² এইচ, এটা হচ্ছে 220, 1/3 πr²। তাহলে কি হলো, অতএব 1/3 পাই, দেখো πr² মান 44 বসিয়ে দাও, 44 × এইচ সমান 220, তাহলে এইচ হয়ে গেল 220 × 3/44, 11 দিয়ে কেটে 4, 11 দিয়ে কেটে 2, 20, 4 5 20, তাহলে এইচ হয়ে গেল 15 মিটার। তাহলে অতএব তাঁবুটির উচ্চতা হয়ে যাবে 15 মিটার। তারপরে উচ্চতা হয়ে যাবে কত না 15 মিটার। দেখো এটা খুব ভালো অঙ্ক, আমি প্রথম 3টে লাইন একটু লিখে নিয়েছিলাম, তারপর এটা করে দিলাম। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা বলছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি গোলক পাওয়া যাবে। অনেক সময় অঙ্কে এই ব্যাসার্ধ দ্বিতীয়টাতে ব্যাসার্ধর বদলে ব্যাসও দিয়ে দেয়, তাহলে কোনো জিনিসকে গলিয়ে নতুন কোনো জিনিস তৈরি করা মানে দুজনকার আয়তনে কী হবে সমান হয়ে যাবে। তাহলে তুমি প্রথমে দেখো যে গোলকের ব্যাসার্ধ বলেছে r সমান 8 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে 4/3 πr³ এত ঘন সেমি হলো। তাহলে কত 4/3 π × 8 × 8 × 8। এইবার কয়টি ছোট গোলক, তাহলে এখানে বলো ছোট গোলকের ব্যাসার্ধ কি হবে না, তুমি ধরো r1 সমান 1 সেন্টিমিটার, অতএব আয়তন কত হবে 4/3 πr1³ মানে 4/3 π 1³ এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেমি। ঠিক আছে, এবার কয়টি গোলক, অতএব গোলকের সংখ্যা কি হবে, অতএব নতুন গোলকের সংখ্যা কি হবে না, দেখো আগের যে আয়তন আর এখনকার আয়তন এই দুটো ভাগ করে দাও, তাহলে 4/3 π 8 × 8 × 8, আর এখানে 4/3 π 1 × 1 × 1। ঠিক আছে, 4/3 π কেটে গেল, এটা গুণ করলে হবে 512টি।
512টি গোলক করা যায়। যদি এটা ব্যাসার্ধ না দিয়ে ব্যাস হতো তাহলে কিন্তু তলায় আবার একটা করে 2 আসতো, 2টা উপরে গিয়ে গুণ হয়ে তখন 4096টি উত্তর হতো। ঠিক আছে, তাহলে যদি ব্যাসার্ধ দিয়ে থাকে তাহলে 512টি উত্তর হলো। দেখো একবার, দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলককে গলাচ্ছে। তাহলে এরকম একটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক আছে, একটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক আছে, এই দুটো গোলককে গলাচ্ছে। গলিয়ে কী করছে, বলছে 9 সেমি বহির্ব্যাস বিশিষ্ট একটি ফাঁপা গোলকে, 9 সেমি বহির্ব্যাস বিশিষ্ট একটি ফাঁপা গোলকে, ফাঁপা গোলক এরকম দেখতে, এরকম রিংয়ের স্টাইলে দেখতে হয়, যার কি আছে, যার একটি অন্তর্ব্যাসার্ধ আছে আর একটি বহির্ব্যাসার্ধ আছে। ঠিক আছে, এই বহির্ব্যাসার্ধটাকে বলা হচ্ছে ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধটাকে বলা হচ্ছে স্মল আর। এই বলছে এই বহির্ব্যাসার্ধ করলে নতুন যে গোলক হলো তার অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে, মানে তোমার এই ছোট আরটা মান বার করতে বলেছে। অনেক সময় কি হয়, এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দেয় যে 1 সেন্টিমিটার পুরু, এই পুরুটা বলে দেয় 1 সেন্টিমিটার, দিয়ে বলো যে বহির্ব্যাসার্ধ কত, সেম অঙ্ক, তখন ক্ষেত্রে আমরা ক্যাপিটাল আরটা দেওয়া থাকবে না, এখানে ক্যাপিটাল আরটা দেওয়া আছে। তাহলে দেখো ধরে নাও যে প্রথম গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R1 সমান 1 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে না 4/3 পাই R1 এর কিউব, মানে 4/3 পাই 1 এর কিউব। তারপরে কি না দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরে নাও R2 সমান 6 সেন্টিমিটার, তাহলে তার আয়তন কত হবে, তার আয়তন হবে 4/3 পাই R2 কিউব, মানে 4/3 পাই 6 এর কিউব। ঠিক আছে, তাহলে মোট আয়তন কত, মোট আয়তন কি না 4/3 পাই 1 এর কিউব প্লাস 4/3 পাই 6 এর কিউব, মানে 4/3 পাই 1 এর কিউব প্লাস 6 এর কিউব। ঠিক আছে, এবার দেখো গলানো হচ্ছে মানে এদের দুজনকার যে আয়তন হবে এই ফাঁপা গোলকের আয়তনও তাই হবে। তাহলে আমি এখানে একটু মুছছি যে ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ কত বললাম না, ক্যাপিটাল আর সমান হচ্ছে 9 সেন্টিমিটার দিয়েছে, তাহলে অন্তর ব্যাসার্ধ ধরে নাও ছোটো আর, তাহলে অন্তর ব্যাসার্ধ সমান হচ্ছে কত ছোটো আর, অতএব আয়তন, তাহলে ফাঁপা গোলকের আয়তন কি হবে, সূত্রটা কি বলে দাও না 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, মানে 4/3 পাই 9 এর কিউব মাইনাস আর এর কিউব হলো। এবার শর্তে কি এই দুটো সমান হয়ে যাবে, তাহলে শর্তে এই 4/3 পাই 1 এর কিউব প্লাস 6 এর কিউব সমানই 4/3 পাই 9 এর কিউব মাইনাস আর এর কিউব। ঠিক, এবার দেখো 4/3 দুদিকে কেটে দাও, পাই পাই কেটে দাও, তাহলে 1 এর কিউব মানে 1 প্লাস 6 এর কিউব হচ্ছে 216 সমান 9 এর কিউব হচ্ছে 729 মাইনাস আর কিউব, আটটাকে দিকে নিয়ে চলেছো, তাহলে কত আর কিউব সমান 729 মাইনাস 216 রাখে 217 মাইনাস 217, তাহলে কি হলো না আর এর কিউব সমান হয়ে গেল 215 মানে 512, তাহলে আর কিউব সমান 512কে বলা যায় কি না 8 এর কিউব মানেই 512, এটা কিন্তু মনে রাখতে হবে যে, আর না হলে এই ফ্যাক্টর করে দেবে 512কে ফ্যাক্টর করবে দেখ কত হচ্ছে দেখে নেবে, তাহলে অতএব আর সমান হয়ে যাবে কত 8, অতএব কি লিখ বলবো না অতএব অন্তর ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, অনেক সময় অঙ্কটা কি বলে, অনেক সময় অঙ্কটা বলে 1 সেন্টিমিটার পুরু, দেখো বহির ব্যাসার্ধ 9 সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তার মানে তাদের পার্থক্য কত 1 সেন্টিমিটার, সেইটাই অনেক সময় বলে দেয় 1 সেন্টিমিটার পুরু, তখন আর কিউব মাইনাস আর স্মল আর, মানে তখন কি হয়ে যায় না এইটা হয়ে যাবে ক্যাপিটাল আর, আর এইটাকে ধরবো স্মল আর সমান ক্যাপিটাল আর মাইনাস 1, এটা ধরে নেবো, দিয়ে সেটাকে ক্যালকুলেশন করে তার আর এর মানটা সেটা তো 9ই বেরোবে হলো। দেখে নাও অঙ্কটা, দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে 7 সেন্টিমিটার,
একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে 7 সেন্টিমিটার এবং সমগ্রতলে ক্ষেত্রফল বলে দিয়েছে 147.84 বর্গ সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ কত তোমাকে বার করতে হবে, ভূমির ব্যাসার্ধ কত। ধরি ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। এবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর। এটাই তোমাকে বলেছে যে এটা মানে 147.84। দেখো এখানে পায়ের মান বসাও 22/7 ইন্টু আর, এলের জায়গায় বলেছে দেখো তির্যক উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা এল সমান বলেছে 7 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এল সমান বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে 7 প্লাস আর এটা বলেছে 147.84। এর ক্যালকুলেশনটা কিন্তু একটু শক্ত মনে রাখতে হবে। তাহলে আমি করছি দেখো যে 7 প্লাস আর, এখানে আগে একটা আর আছে, সমান 147.84 বাই 100, দশমিকটা তুললাম, ইন্টু 7/22। ঠিক আছে, তাহলে 11 দিয়ে কাটবে কি, 11 দুগুণে 22, 11 দিয়ে যদি কাটে 11 1 11, 11 তো 3 3 11 33 37, 4 11 44, 4 11 44। ঠিক আছে, দেখো 4 দিয়ে কাটবে 4 3 12, হ্যাঁ 4 দিয়ে কাটলে 4 3 12, 4 3 12, 4 6 24, 4 দিয়ে কেটে 4 5 100, আবার 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে 2 1 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। তাহলে কি হলো না এটা হলো 7r প্লাস আর স্কোয়ার সমান, এখানে দেখো 168কে 7 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে গেল 1176। এবার এইটাকে তোমাকে মিডিল টার্ম করে আর বার করতে হবে, আর কোনো সহজ রাস্তা নেই। আর স্কোয়ার প্লাস 7r মাইনাস 1176 সমান 0। এবার এই 1176কে প্রথমে ধরো 7 দিয়ে ভাগ করলে 168, তারপর 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16 4, তারপর 2 দিয়ে করে দাও 42, 2 দিয়ে কেটে 21, 3 7 21। তাহলে এটা যা হচ্ছে তোমার 105, 3 5 15। আচ্ছা, এখানে একটা তলায় 25 আছে, 25 আছে, সেটা আমি লিখতে ভুলে গেছি 25। তাহলে 25 দিয়ে গুণ করে দাও, 25 আর স্কোয়ার প্লাস 7 25-এ 3 15 প্লাস মাইনাস 1176 সমান হচ্ছে 0, 175 হলো, মাইনাস 1176 সমান 0। তাহলে এটা হলো তোমার 1176 বর্গমূল, আর 25কে ভেঙে দাও, তাহলে 5 5-এ 25। তাহলে দেখো এই 25 আর 1176 এই দুটো গুণ করে আমাকে তাদের বিয়োগফলটা 175 করতে হবে। তাহলে আমি যদি বলি 3 7 21 আর 5 মানে 105, আর 7 14 28, 4 7 28, 280। তাহলে দেখো 175 হচ্ছে। তাহলে এটাকে আমি, এটা তুমি মনে রাখবে পরীক্ষা খাতায়, এটা অত সহজে কিন্তু আসবে না। প্লাস 280 আর মাইনাস 105 আর মাইনাস 1176 সমান 0। তাহলে দেখো এটা থেকে 5 আর যদি কমন নাও, 5 আর পড়ে রইল, প্লাস 5 দিয়ে ভাগ করলে 5 7-এ 35, 5 5-এ 25, 5 6 30, মাইনাস এখান থেকে কত কমন যাবে, তাহলে 5 আর প্লাস 56 যদি হয়, তাহলে এখান থেকে তুমি 21 কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো না 5 আর প্লাস 56 ইন্টু 5 আর মাইনাস 21 সমান 0, 5 আর প্লাস 56 মাইনাস 5 আর মাইনাস 21 সমান 0। তাহলে কি হবে না দুবার হবে, হয় প্রথমটা সমান 0, না হলে দ্বিতীয়টা সমান 0। তাহলে হয় কি হবে না 5 আর প্লাস 56 সমান 0,
তাহলে 5 r সমান -56, তাহলে r সমান হচ্ছে -56/5। কিন্তু দেখো ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হয়? তাহলে ব্যাসার্ধ ঋণাত্মক হবে না, তাহলে ইহা অসম্ভব। এইবার অথবা আর কি হতে পারে, অথবা দেখো এই জিনিসটা হতে পারে না, 5r -21 সমান 0 হতে পারে। তাহলে 5r সমান হচ্ছে 21, তাহলে r সমান হচ্ছে 21/5, তাহলে r হয়ে গেল 4.2। তাহলে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ হয়ে গেল কত? 4.2। তোমাকে এই মিডিল টার্মটা কিন্তু মনে রাখতে হবে, 280 আর 105, এইটা মনে রাখলেই বাকিটা হয়ে যায়। বাকিটা আর কিছু নেই অঙ্কটার, এই মিডিল টার্মটাতেই কিন্তু অঙ্কটার মেন গল্প আছে। হলো, এখানে অঙ্কটা দেখো। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে যে 12√2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি এবং 21 মিটার লম্বা একটি বৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট আয়তকার কাঠে। তাহলে আগে কি বলে দেখো, যেটা ব্যাস বিশিষ্ট মানে মোটামুটি ধরে নাও যে এই রকম একটা কাঠের গুঁড়ি আছে, ঠিক আছে, যার কি বলেছে ব্যাসটা বলে দিয়েছে, মানে এই দিক থেকে এই দিকে ব্যাসটা বলে দিয়েছে তোমার কত না 12√2, আর লম্বাটা বলেছে 21 মিটার, ঠিক আছে। সব কিন্তু এটা সেন্টিমিটারে দিয়েছে, এটা মিটারে দিয়েছে, তোমাকে একই এককে করতে হবে। এ বলছে এই কাঠ থেকে কি না বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে এই যে মুখটা হবে না, এই মুখটা কিন্তু বর্গাকার হবে, এখানেও মুখটা কিরকম হবে না বর্গাকার হবে, দিয়ে সেই রকম একটা প্রস্থচ্ছেদ বিশিষ্ট তোমাকে একটা কাঠের গুঁড়ি এখান থেকে কেটে সেভ করে বার করতে হবে। তাহলে তোমার যেটা পাবে, কাঠের যে লগটা পাবে, তার কত পরিমাণ কাঠ থাকবে আর কতটা কাঠ নষ্ট হবে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে আগে আমরা কি করব, যে প্রথম যে কাঠটা দিয়েছিল তার আয়তনটা দেখব। তাহলে কি বলেছে লম্বিত কাঠের, তাহলে কাঠের গুঁড়ির কি না কাঠের গুঁড়ির ব্যাসার্ধ কত হবে, আর সমান দেখো এটা ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে 12√2/2 মানে 6√2 সেন্টিমিটার। আর উচ্চতা কত বলেছে, উচ্চতা বলছে 21 মিটার, তাহলে মিটারকে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে মিটারকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে আমার না এত সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে, অতএব কাঠের গুঁড়ির আয়তন, কাঠের গুঁড়িটা কীরকম দেখতে না লম্ব বৃত্তাকার মানে শঙ্কু, সরি চোঙ, তাহলে তার আয়তন কত হবে না πr²h মানে 22/7 ইন্টু আর হচ্ছে 6√2 ইন্টু 6√2 ইন্টু 2100, তাহলে 7 3 হলো 2100, তাহলে কত হলো 22 ইন্টু 6 6 36 ইন্টু 2 ইন্টু 300, ঠিক আছে। তাহলে এইটা বলছে ক্যালকুলেশনটা যে 475,200 এত ঘন সেমি। এই ঘন সেমিকে ঘন ডেসিমিটার নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 475.2 এত ঘন ডেসিমি হয়ে গেল তোমার মোট কাঠের আয়তন। এইবার দেখো যে বর্গাকার কাঠটা করছি তার বর্গকার এই যে তার ব্যাসার্ধ কত হবে, ধরো এইখানটা যদি বর্গাকার করে দিই তাহলে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কাঠের লগের যে কর্ণটা হবে সেটাই ব্যাস হয়ে যাবে। তাহলে আমি বলছি যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লগের কাঠের লগের কি হবে না তার ধরে নাও যে কাঠের লগের এই যে বর্গাকার, তো তাহলে এর কর্ণটা হয়ে যাবে কত না 12√2। এবার কোনো একটা বর্গেতে কর্ণ কি বোঝায়, ধরো এই বাহুটাকে আমি যদি এ ধরি তাহলে কর্ণ কত হবে a√2, ঠিক আছে। তাহলে বাহু সমান যদি এ হয় তাহলে কর্ণ কত হবে না a√2, তাহলে এখান থেকে দেখো a√2 সমান 12√2, তাহলে এ সমান হয়ে গেল 12, ঠিক। এবার বলো অতএব কাঠের লগের আয়তন,
কি না আয়তনটা কি হয় না ভূমির ক্ষেত্রফল। দেখো এখানে পাই আর স্কয়ার ইন্টু এইচ, পাই আর স্কয়ারটা কি বোঝায় ভূমির ক্ষেত্রফল। এখানে ভূমিটা বৃত্তাকার ছিল, এখানে ভূমিটা বর্গাকার আছে, তাহলে কি হবে ভূমির ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। দেখো এখানে উচ্চতা কত ছিল এইচ, এর উচ্চতা কিন্তু একই থাকবে, লম্বাটা একই থাকবে, শুধু মুখটা কি হবে বর্গাকার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে না 12 হচ্ছে এ মানে 12 ইন্টু 2100, ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে এইটার যা অ্যান্সার আসছে না 30244 এত ঘন সেমি। তার মানে একে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে 302.4 এত ঘন ডেসিমিটার হলো। তাহলে আমার যে কাঠটা লগটা তৈরি করলাম তার আয়তন কত গেলে এত ঘন ডেসিমিটার। এবার বলেছে কতটা কাঠ নষ্ট হবে, অতএব কাঠ নষ্ট হবে কত না আমার যেটা আয়তন ছিল প্রথমে সেখান থেকে মানে 475.2 মাইনাস 302.4, তাহলে এটা কত হচ্ছে না এটার বিয়োগফল হচ্ছে 172.8 এত ঘন ডেসিমিটার। দেখো এটা ক্যালকুলেশনটা একটু টাফ, কিন্তু অঙ্কটার মেন গল্প কোথায় আছে না এই যে বর্গাকার মানে বৃত্তাকার ফেসটা ছিল সেটাকে বর্গাকার ফেসে করেছে, তার আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা দাঁড়াচ্ছে 12, তাহলে 12 ইন্টু 12 ইন্টু উচ্চতা হচ্ছে 2100, ঠিক আছে। এটা তাহলে পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে 11 সেমি বহির পরিধি বিশিষ্ট এবং 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঁচ লাগবে। তাহলে টিউবলাইট কিরকম দেখতে হয়, মোটামুটি ধরে নাও এরকমভাবে একটা টিউবলাইট দেখতে হয়, বহির পরিধি মানে ভেতরে একটা পরিধি আছে, ঠিক আছে। এইবার তাহলে ধরে নাও যে ধরি লাইটের বহির ব্যাসার্ধ সমান হচ্ছে R1 আর অন্তর ব্যাসার্ধ সমান হচ্ছে R2। তাহলে কি বলেছে বহির পরিধি, তাহলে বাইরের দিকের পরিধিটা কীরকম বৃত্তাকার পরিধি, তাহলে বলে দাও অতএব বহির পরিধি কত না 2πr1, এটা সমানই বলেছে 11 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু R1 সমান হচ্ছে 11, তাহলে সেখান থেকে R1 সমান হচ্ছে 11 ইন্টু 1/2, 11 ইন্টু 1/2 ইন্টু 7/22 কেটে দাও, তাহলে হয়ে গেল R1 হয়ে গেল 7/4, ভাগ করলে হবে 1.37 এত সেন্টিমিটার, 1.75 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলেছে দেখো যে টিউবলাইটটা এত সেন্টিমিটার পুরু, মানে এই যে পুরুটা দিয়ে দিয়েছে 0.2 সেন্টিমিটার, তাহলে বহির ব্যাস পেয়ে গেছি, তাহলে অন্তর্ব্যাস পাবো, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে না এইটা থেকে এইটা বাদ মানে 1.75 মাইনাস 0.2, তাহলে কত হবে 1.55 সেন্টিমিটার হয়ে গেল অন্তর্ব্যাসার্ধ, ঠিক। এবার বলেছে তার উচ্চতা বলে দিয়েছে কত না 105 সেন্টিমিটার। তাহলে আয়তন তাহলে কি হবে না অতএব আয়তনের সূত্র বলে দাও। আয়তন কি এটা কিরকম দেখতে, একটা চোঙের মতো দেখতে, তাহলে আয়তন কি হবে, আয়তন হয়ে যাবে পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ, মানে বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ, এটা হয়ে যাবে কি না তার আয়তন, মানে 22/7 ইন্টু 1.75 স্কোয়ার মাইনাস এটা একটু মুছে দিচ্ছি মাইনাস 1.55 স্কোয়ার ইন্টু 105 ইন্টু 105। তাহলে দেখো এই 7 দিয়ে 105কে কাটবে, 7 একে 7 5 7 35, তাহলে কত হলো 22 ইন্টু 15 ইন্টু দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দাও, একবার 1.75 প্লাস 1.55 ইন্টু 1.75 মাইনাস 1.55, ঠিক। মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে গুণ না করে একবার যোগ একবার বিয়োগ করে দাও, তাহলে কত হলো না 22 ইন্টু 15 ইন্টু এটা যোগ করো
শূন্য হাত হলো 1, 7 আছে 12, 13, 3 হাত হলো 1, 3 ইন্টু এটা হয়ে গেল 0.2। ঠিক আছে, তাহলে এই গুণটা হচ্ছে তোমার এই 1524.6 বাই 7 থাকবে। তার মানে এই গুণটা তোমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 217.8 এত ঘন সেমি, 217.8 এত ঘন সেমি। এবার বলে যে 5টা টিউবলাইট তৈরি করতে, তাহলে অতএব 5টি টিউবলাইট তৈরি করতে মোট কাঁচ লাগবে। মোট কাঁচ কত লাগবে না 217.8 ইন্টু 5, তাহলে কি না 5 × 8 = 4, 5 × 7 = 35, 36, তাহলে এত ঘন সেমি কাঁচ লাগবে। হলো, দেখো আমি মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকের ভিডিওতে করানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তার মানে এই নয় যে এই কোশ্চেনগুলি হয়তো পড়বে, কিন্তু আমার ধারণা যে এর মধ্যে থেকে তোমরা কমন পাওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে, তা তোমরা অবশ্যই ভালো করে এই কোশ্চেনগুলো একবার দেখে যাবে, প্র্যাকটিস করে যাবে। পরে আমি যদি আরও কোনো ভিডিও নিয়ে আসি সাজেশন সম্বন্ধে, তাহলে সেখানে আরও কিছু কোশ্চেন দেবো। তাহলে নতুন বছর তোমাদের খুবই ভালো কাটুক। আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।